উপপাদ্য 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তো এই উপপাদ্যটা প্রমাণ করার আগে আমাদেরকে আগে একটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে, ধরো যদি এবি একটা সরলরেখা হয়, এবি এই এবি সরলরেখার ওপর আমি ধরো পি যে কোনো একটা বিন্দু নিলাম, যেটাকে বহিস্থ বিন্দু বলা হয়। তাহলে এবি সরলরেখার উপর পি একটি বহিস্থ বিন্দু। এবার এই পি বহিস্থ বিন্দু থেকে আমি এই এবির উপর কয়েকটি বিন্দু নিলাম। ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এরকম আমি 4-5টা বিন্দু নিলাম এবি সরলরেখার উপর। এবার এই প্রত্যেকটা বিন্দুতে আমি এই বহিস্থ বিন্দু পি থেকে দূরত্ব টানছি। ঠিক আছে, ধরো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে, তাও তুমি ধরো আর একটা টানলে এখানে, এরকম একটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে লাইনগুলো এখানে টানা হলো, এই লাইনগুলোর মধ্যে সব থেকে পি থেকে সব থেকে কম দূরত্ব হবে কোন লাইনটা? মানে আমি বলতে চাইছি যে এখানে দেখো পি থেকে কিন্তু এবি দূরত্ব আমি জিজ্ঞাসা করছি না। মানে আমি বলতে চাইছি এই পি থেকে এই বিন্দু, মানে পি থেকে এই বিন্দু, পি থেকে এই বিন্দু, পি থেকে এই বিন্দু, এরকম ভাবে পি থেকে এই যেখানে যে 4টে বা 5টা যে বিন্দু আছে, তার মধ্যে সব থেকে কোন বিন্দুটা দূরত্ব সব থেকে ছোট হবে বা সব থেকে কম হবে। তো সেটা, তার জন্য একটা অনুসিদ্ধান্ত রয়েছে। সেটা কি, যে যদি আমরা এই বহিস্থ বিন্দু থেকে এই এবি সরলরেখার উপর যদি আমরা লম্ব টানি, ঠিক আছে, মানে যদি 90 ডিগ্রি কোণ টানি, আর আমি এখানে ভালো করে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের এবি। তো আমি যদি এই পি বিন্দু থেকে এই এবির উপর যদি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি বা একটা লম্ব যদি অঙ্কন করি, তাহলে এটার যে দূরত্ব বা এটার যে ডিস্টেন্স, এটা কি হবে? সব থেকে ক্ষুদ্রতম হবে, সব থেকে ছোট হবে। এই কনসেপ্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটাকেই সংক্ষেপে বলা হয় যে লম্ব দূরত্ব কি হয় কোন একটি সরলরেখা থেকে তার বহিস্থ বিন্দু থেকে যদি আমরা মানে দূরত্ব নির্ণয় করি, তার লম্ব দূরত্ব কি হবে? সবসময় ক্ষুদ্রতম হবে। তো এটা একটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো একদমই সিম্পলিফাই করে আমি বলছি, ধরো একটা সরলরেখা, তার একটা বহিস্থ বিন্দু আছে, তুমি এখান থেকে অনেকগুলো লাইন টানছো। তো এদের মধ্যে সব থেকে ছোট বা সব থেকে মানে শর্টেস্ট ডিস্টেন্স কার হবে? যেটা লম্বভাবে থাকে। এটা হচ্ছে যা কিছু আমি এখনো বললাম তার সামারি। ঠিক আছে, এটাই আমাদের এই কনসেপ্টে আমাদের কাজে লাগবে। তো সবাই দেখো নজর দিয়ে। তো দেখো প্রথমে কি বলা হয়েছে এখানে। প্রথমে বলা হয়েছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আচ্ছা, দেখো প্রদত্ত চলে আসো। তো এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এখানে। ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার পি বিন্দুতে এবি স্পর্শক। তো এখানে দেখো যে পি বিন্দু দিয়ে দেখো একটা স্পর্শক এবি অতিক্রম করেছে। ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, এবং দেখতে পাচ্ছ এখানে ও থেকে পি এটা একটা ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কনসেপ্ট আমরা জানি যে কেন্দ্র থেকে ওই বৃত্তের উপর অবস্থিত কোনো একটা বিন্দু যদি আমরা সংযোজক সরলরেখা তৈরি করি, তাহলে সেটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে এখানে ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। আশা করি প্রদত্ত সবার ক্লিয়ার। এবার দেখো নেক্সট কি বলছে, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি, এই যে আমরা যে ব্যাসার্ধটা পেলাম ওপি, এবং আমাদের যে স্পর্শকটা আছে এবি, এরা কি হবে? এরা পরপর লম্ব হবে। মানে আমাদেরকে দেখাতে হবে ওপি লম্ব এবি। ওকে, তার মানে যদি আমরা ছবিতে দেখি, তাহলে এবি হচ্ছে আমাদের স্পর্শক, তার উপরে এই ওপি, এটাকে যদি আমরা লম্ব দেখাতে পারি, মানে এটাকে আমাদের দেখাতে হবে লম্ব। মানে এবি স্পর্শক, তার উপর এটা হচ্ছে লম্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি করা হয়েছে? এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে নিচে যে এবি স্পর্শক আছে, দেখো এর উপর কিউ একটা যে কোনো একটা বিন্দু নেওয়া হয়েছে। এবার ও কিউ এই দুটো বিন্দুকে আমরা কি করেছি? যুক্ত করে দিয়েছি। ও আর কিউ দেখো ডান দিকে যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাই এফডি কোনো সমস্যা নেই আশা করি। ওকে,
এবার হচ্ছে পয়েন্ট। স্পর্শক এবি এর ওপর ওপর স্পর্শ বিন্দু পি ছাড়া যে কোনো যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত থাকে। তো এটা আমরা জানি যে স্পর্শক কি হয়, একটা বৃত্তে যদি আমরা এই বিন্দু দিয়ে স্পর্শক অঙ্কন করি, এখানে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে কি ওটা একটা বিন্দু দিয়ে স্পর্শকটা একটা বিন্দু দিয়ে পাস করবে। এবার এই স্পর্শকের অনেকগুলো বিন্দু আছে, কিন্তু সেই বিন্দুগুলো কিন্তু সবসময় কি হবে, সেটা বৃত্তের বাইরে অবস্থিত হবে। ঠিক আছে, তো এখানে সেটাই বলা হচ্ছে, এখানে ওটাই বলা হচ্ছে যে এবি স্পর্শকের এই পি বিন্দু বাদ দিলে, যদি তুমি এর পাশের বিন্দুটা নাও বা তার পাশের বিন্দুটা, এখন যদি তার পাশে যদি এরকম বিন্দু নিতে থাকো, তো প্রত্যেকটা বিন্দু কি হবে, সবসময় কি হবে, সেটা বৃত্তের বাইরে থাকে। ওটা এবি সরলরেখার উপর অবস্থিত হবে, কিন্তু সেটা বৃত্তের বাইরে অবস্থিত হবে। এখানে এই লাইনটাতে এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা এটা বুঝলাম যে একটা বৃত্তের যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে কি হয়, সেই স্পর্শকটা ওই বৃত্তের একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, শুধু একটা বিন্দু দিয়ে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে কিউ যে বিন্দুটা আমরা এখানে অঙ্কন করেছি অঙ্কনে, তাহলে এই কিউ বিন্দুটা কিন্তু বৃত্তের উপর অবস্থিত নয়, বৃত্তের বাইরে অবস্থিত। ওকে, এবার দেখো কি বলছে, সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক, তো যেহেতু কিউ বৃত্তের বাইরে অবস্থিত, তখন যখন তুমি ও কিউটাকে জুড়বে, যখন ও কিউটা যুক্ত করে যে সরলরেখাটা পাবে, তাহলে সেটা কি হবে, সেটা এই বৃত্তের কোনো একটা বিন্দু দিয়ে পাস করবে। সেই বিন্দুটাকে আমরা নাম দিলাম আর। দেখো নেক্সট লাইনে সেটাই বলছি, মনে করি তাহলে ছেদ বিন্দু আর। এটুকু আবার আমি একটু ক্লিয়ার করে দিই। তার মানে এখনো মতো যেটা বলা হচ্ছে যে এই এবি স্পর্শকের উপর এই পি বিন্দু বাদ দিয়ে বাকি যতগুলো বিন্দু আছে সবগুলোই বৃত্তের বাইরে অবস্থিত। আর যেহেতু কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, তাই যখন আমি ও কিউ যুক্ত করেছি, তাহলে সেই ও কিউটা কি করবে, কোনো একটা বিন্দু, মানে ও কিউ যখন তুমি টানছো, তখন কোনো একটা বিন্দু কি করবে, কোনো একটা, সেটা তো বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে তো পাস করবে, সেই বিন্দুটাকে আমরা ধরছি আর। ঠিক আছে, তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে ওপি যেমন একটা ব্যাসার্ধ, তেমন ও আরও একটা ব্যাসার্ধ। কেন, যে ব্যাসার্ধ কনসেপ্ট কি, যে কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বৃত্ত সংযোগের সরলরেখা, তাহলে এটা তোমার ও কেন্দ্র, আর হচ্ছে কি, আর হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে এদেরকে যদি যুক্ত করি তাহলে এটা কি হবে, এটা একটা আমার ব্যাসার্ধ হবে। তাই জন্য দেখো ও আরও কিন্তু একটা ব্যাসার্ধ, আর যেহেতু ও কিউ ব্যাসার্ধ ও আরও ব্যাসার্ধ, তাহলে এটা দুজন কি হবে, পরস্পর সমান। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, অতএব ও আর লেস দেন ও কিউ। আচ্ছা ঠিক আছে, তো এটা দেখো বুঝিয়ে দিচ্ছি। তো ধরো এখানে আমি একটা লাইন যদি আমি একটা টানি, ধরো এই লাইনটা হচ্ছে নাম হচ্ছে ও কিউ। এবার তুমি এই ও কিউর উপর একটা বিন্দু নিলে, সেটার নাম হচ্ছে ও আর। তো এই এই আরটা কি, আরটা ও কিউ এর উপর অবস্থিত। তাহলে এখন এই ও আর এর যে মান, এই ও আর এর মান, এটা তো কি হবে, এটা তো অবভিয়াসলি সেটা ও কিউ এর থেকে ছোট হবে। যেহেতু ও কিউ এর একটা পার্ট ও আর, তাহলে ও আর কি হবে, ও কিউ এর থেকে ছোট হবে। সেটাই এখানে বলা হচ্ছে যে ও আর লেস দ্যান ও কিউ, কারণ আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী। তো এখানে এই মধ্যবর্তী কথার অর্থ কিন্তু মাঝখানে নয়, অনেকে এটা ভুল করে। মধ্যবর্তী মানে ধরো এটা এ, এটা বি, এর মধ্যে যে কোনো একটা বিন্দুকেই তার মধ্যবর্তী বিন্দু বলা হয়। ঠিক আছে, এবং দেখো তারা বলছে আবার ও আর এর সাথে ওপি সমান, যেটা আমি এখানে দেখিয়েছিলাম, যে ও আর এর সাথে ওপি সমান কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো ও আর আর ওপি সমান। ঠিক আছে, ও আর লেস দেন ও কিউ। তাহলে ও আর যেহেতু ওপির সাথে সমান, তাহলে আমি ও আর এর জায়গা থেকে ওপি বসিয়ে দিতে পারি, তাহলে ওপি লেস দেন কি হবে, ও কিউ। এই লাইন থেকে এই লাইনটা বুঝবে, এখানে আমাদের বলা আছে ও আর লেস দেন ও কিউ, ও আর এর সাথে ওপি সমান, দুজনই ব্যাসার্ধ, তাই জন্য এখান থেকে ওপি লেস দেন ও কিউ। এটাই আমাদের এই লাইনটা বলছে যে ওপিও তাহলে কি হবে, ও কিউ এর থেকে লেস দেন হবে। ঠিক আছে, তার মানে এটা কি দাঁড়ালো, যেখানে এই যে এবি যে স্পর্শকটা ছিল, এই স্পর্শকের উপর পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু, তো এইখানে এই যে ওপি,
এর দৈর্ঘ্য ও কিউর থেকে ছোট, একটা আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, এবার বাকিগুলো আমাদেরকে প্রমাণ করার দরকার নেই, তোমাদের সেটা বুঝে নিতে হবে বা এটা এক্সামিনারও বুঝে নেবে। সেটা কি, যে এবার তুমি এরপরে তুমি আরো দুটো, তিনটে, পাঁচটা, দশটা, তুমি যতগুলোই আঁকো না কেন, ধরো তুমি এখানে একটা বিন্দু নিলে তুমি আর, আর নয়, ধরো এখানে তুমি একটা বিন্দু নিলে টি, এখানে একটা বিন্দু নিলে এস। তো প্রত্যেকটা বিন্দু সবগুলোই তো কি হবে, বৃত্তের বাইরে অবস্থিত হবে। আর যতই বৃত্তের বাইরে অবস্থিত হবে মানে কি, সেটা ব্যাসার্ধের থেকে বড় হবে। সিম্পল বিষয়। তার মানে যেহেতু পি বাদ দিয়ে বাকি সব বিন্দুগুলো বৃত্তের বাইরে অবস্থিত, তার মানে কি সবগুলো কি হবে, সবগুলো ব্যাসার্ধের থেকে বড় হবে। তাহলে এখানে একমাত্র এই ওপি এটাই হবে ছোট। বাকি যতগুলো বিন্দু আমরা নেব, বিন্দু নিয়ে যতগুলো আমরা সরলরেখা টানবো, সবগুলো কি হবে, সবগুলো ওপির থেকে বড় হবে। তার মানে এদের মধ্যে সব থেকে ছোট, সব থেকে ক্ষুদ্রতম কি, সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে ওপি। এটুকু আমরা ক্লিয়ার করলাম যে এই সরলরেখার উপর মানে এই এবি যে স্পর্শক, এই স্পর্শকের উপর আমরা যতগুলো সরলরেখা টানবো ওপি বাদ দিয়ে, প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা ওপির থেকে বড় হবে। ঠিক আছে, এবার দেখো নিচে একটা বড় সড়ো করে দুটো লাইন লেখা আছে, এই লাইন দুটো কিন্তু তোমাকে যদি এটা পরীক্ষাতে আসে হুবহু তোমাকে এটা পরীক্ষায় লিখতে হবে। কি আছে সেটা, কিউ বিন্দু এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি স্পর্শক পর্যন্ত যতগুলো সরলরেখাংশ অঙ্কন করা যায়, ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। আর আমি প্রথমেই তোমাদেরকে প্রমাণ করেছি যে যে ক্ষুদ্রতম দূরত্ব কি হয়, লম্ব দূরত্ব। প্রথমেই তোমাদেরকে এখানে দেখানো হয়েছিল যে ক্ষুদ্রতম দূরত্ব কি, লম্ব দূরত্ব। তাই জন্য দেখো সেই লাইনটা দেখো, এবার এখানে বলা হচ্ছে আবার আমরা জানি ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব। তো সেখান থেকে আমরা বলতে পারি ওপি, ওপি লম্ব এবি। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো প্রথমে এটা কি করবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো আশা করছি। এবার একবার এটাকে বইয়ে সবাই নিজের মতো করে একবার এটা প্রত্যেক লাইন বাই লাইন পড়বে, ছবির সাথে যে জিনিসগুলো তুমি পড়ছো সেটা ছবির সাথে মিলাবে। তারপর নিজে একবার চেষ্টা করবে, যদি কোথাও আটকে যায় আবার ভিডিওটা অন করবে আর একবার এটাকে দেখে নেবে। আমি আমার মতো করে পুরো সবগুলো কনসেপ্ট ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি। তো একবারে যদি ডাউট থাকে আর একবার ভিডিওটা দেখে নেবে, আশা করি তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি না হয়, তবে কোন ক্লাসে গিয়ে আমাকে বলবে স্যার এই জায়গাটা একটা প্রবলেম হচ্ছে, আমি বাকিটা বুঝি। ওকে।